গত প্রায় 18 মাস ধরে যেই শব্দটি সবচেয়ে বেশি বাংলাদেশে উচ্চারিত হয়েছে অন্তত রাজনীতির মাঠে, সেটি হচ্ছে একটি নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের দিন আজকে অনেক তাত্ত্বিক আলাপ চলছে, ভোট কেমন হচ্ছে, কি ধরনের হচ্ছে, কোথাও কোনো সহিংসতা আছে কিনা, এরকম নানা আলাপ নানা জায়গায় হচ্ছে। সাংবাদিকরা যেমন খবর জানাচ্ছেন, আপনারা যারা এই মুহূর্তে ভোটের মাঠে ভোট দিয়ে এসেছেন, নিশ্চয়ই আপনাদের কাছেও আমাদের চেয়েও আর অনেক বেশি তথ্য আছে। তারপরেও কিছু তথ্য যোগ করতেই আমরা যারা পোস্টে কাজ করি একসাথে এবং যারা ভোট দিতে গিয়েছিলাম সবাই আজকে আমরা একসাথে রয়েছি। আমি ফারহানা রহমান যেমন রয়েছি, আমাদের সাথে রয়েছেন হাসান অপু এবং একই সাথে রয়েছেন শোয়েব মাহমুদ। আমি আলোচনা শুরু করতে চাই হাসান অপুকে দিয়ে। অপু, কখন ভোট দিয়েছিলে এবং ভোট কেন্দ্র কেমন ছিল? আমি আজকে যেটা প্রথমে চিন্তা করেছিলাম যে যেহেতু অফিসের একটা চাপ থাকবে, সো আমার ভোট কেন্দ্রে যাওয়া উচিত আসলে একদম প্রথম প্রহরে। তো আমি ঠিক 7:30টায় ভোট কেন্দ্রের জন্য রওনা করি। আমার ধারণা ছিল যে হয়তো কিছুটা লাইন থাকবে ভোটে, কিন্তু আমি কেন্দ্রে গিয়ে যেটা দেখলাম, আমার এখানে একটু বলে রাখি, আমার আসন হচ্ছে গাজীপুর 2। বলা যায় গাজীপুর 2-এ হচ্ছে যেই পরিমাণ ভোটার রয়েছেন, বাংলাদেশের আর কোনো আসনে এত পরিমাণ ভোটার নেই, 8,04,000+ ভোটার। তো কেন্দ্রে গিয়ে আমার প্রথম যে ধাক্কাটা আমি খাই সেটা হচ্ছে যে ভোটের যে লাইনটা হয় সেখানে কোনো ভিড় নাই। আমি ঢুকলাম জাস্ট একদম 8টা বাজে আমি কেন্দ্রে ঢুকলাম, লাইনে দাঁড়ালাম, আমার সামনে মাত্র 2 জন দাঁড়ানো ছিল। 8টা 2-এ আমি ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বের হয়ে গেছি। এইটা হচ্ছে আমার সকালের চিত্রটা। তো এমনি ভোটের পরিবেশ আমি একদম সুষ্ঠু দেখলাম। কোনো আগে যেরকম ছিল যে একটা টানটান উত্তেজনা, যে অমুক প্রতিপক্ষ এই ওদিকে এই প্রতিপক্ষ, সেরকমটা দেখিনি। মানুষের মুখে হাসি ছিল। ভোট যে সুষ্ঠু হচ্ছে সেটা কিন্তু আমি প্রথম মিনিটেই টের পাচ্ছি, কিন্তু ভোটারের উপস্থিতি সেটা আসলে আমাকে একটু চিন্তায় ফেলেছে। তো এর কারণে আমি যেটা করলাম, আমার যে কেন্দ্রটা তার আশেপাশে আরও প্রায় 5-6টা কেন্দ্র আছে, আমি সেগুলোতে একটু ঢু মারলাম। সেখানে আমি যে কেন্দ্রে ভোট দিলাম সেখানে নারী পুরুষ উভয়ই ভোট দিচ্ছেন, একটা সম্পূর্ণ নারীরা ভোট দিচ্ছেন এমন একটা কেন্দ্রেও গেলাম। নারী কেন্দ্রে যেটা দেখলাম ভোটার উপস্থিতি সেখানেও খুব আশাব্যঞ্জক তেমনটা না। ভোটের লাইন খুবই ছোট, হয়তো একটা লাইনে 7 জন 8 জন 20 জন সর্বোচ্চ এরকম দেখলাম। আর আমার কেন্দ্রে যেখানে নারীরা আরেকটা পাশে ভোট দিচ্ছিলেন সেখানে আমি পুরুষদের চেয়ে নারীদের ভিড়টা একটু বেশি দেখেছি। তাও সেটা পুরুষ যদি আমি সহ ওখানে যদি 10 জন থাকি, নারী ছিলেন হয়তো 30 থেকে 35 জন। এটা হচ্ছে আমার দেখা। এবং অন্যান্য যে আরও 4-5টা কেন্দ্র আমি দেখলাম সেটা আসলে পরিস্থিতিটা এরকমই ছিল। ঠিক সকাল 9টা পর্যন্ত আমি এই ঘটনাটা বলতে পারি। আচ্ছা, আমরা একটু শোয়েব ভাইয়ের কাছে যাই। শোয়েব ভাই, আপনি নিশ্চয়ই 5টা কেন্দ্র ঘুরেই শেষ হয় নাই, মানে নিজের কেন্দ্র ছাড়া কতগুলো কেন্দ্র ঘুরেছেন আজকে? মোটামুটি আমার তো ঢাকা 13 আর পাশে ঢাকা 10, তো সব মিলে আমার 27টার মতো কেন্দ্র জাস্ট ইয়েতে ঘুরে হয়েছে। তো আমার ইয়েটা হচ্ছে অপু ভাইয়ের যে ভোটার উপস্থিতি নিয়ে এটা টোটাল ডিফারেন্ট, কারণ আপনিও সকালবেলা মোহাম্মদপুরে ভোট দিচ্ছেন। তো মোহাম্মদপুরের ব্যাপারটা হচ্ছে পুরো উৎসব মুখর অবস্থা। মোহাম্মদপুরে খাওয়া দাওয়া হচ্ছে লিটারালি, মানে সিরিয়াসলি, মানে সব মুরব্বীরা রাস্তায় নেমে আসছে, ভোট দিতে যাচ্ছে, দোকানপাট খোলা, আশপাশের যে মানে কেন্দ্রের পাশের গুলো না, মহল্লার দোকানপাটগুলো খোলা, খাওয়ার দোকান খোলা, তেহারির দোকান খোলা। আমি অবশ্য এই যে উৎসব মুখর যে পরিবেশটা, এই পরিবেশটা না পাওয়ার একটা বড় কারণ হতে পারে মোহাম্মদপুর যেরকম একটা আবাসিক এলাকা, গাজীপুর 2 আসন বা এর যে টেরিটরি, এটা কিন্তু আবাসিক এলাকা না, এটা কিন্তু শিল্প অঞ্চল। এই শিল্প অঞ্চলে যারা কাজ করছেন তারাই বেশিরভাগ ক্ষেত্রে এই অঞ্চলের ভোটার। স্থানীয়রা তো আছেনই, কিন্তু তারপরও একটা বড় অংশ কিন্তু নির্বাচনের আগে যে ছুটিটা ছিল সেই ছুটিতে একদম ঈদের উৎসবের মতো বাড়ি 4 দিনের ছুটি, এটা কেউ মিস করতে চায় না। শোয়েব ভাই, সো ওই 28টা কেন্দ্রে যে ঘুরেছেন, কেমন উপস্থিতি দেখলেন ভোটার? আমি তো নারী উপস্থিতি প্রচুর দেখলাম। মোহাম্মদপুরে ধরেন আমি নূরজাহান গার্লস স্কুল কেন্দ্র যেটা, কিংবা বেঙ্গলি মিডিয়াম স্কুল কেন্দ্র, বেছে বেছে নারী কেন্দ্র যান নাই তো? বেছে বেছে যাওয়া হয় নাই। তারপর ধরেন মাইলস্টোন স্কুল কেন্দ্রটা, পেডাগোগি স্কুল কেন্দ্র, রায়ের বাজার হাই স্কুল, মানে এই যে জায়গাগুলো, এগুলো মোটামুটি সব বড় বড় কেন্দ্র, কেন্দ্রীয় কলেজের ইয়েটা। এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সকালবেলায় মোহাম্মদপুরে সম্ভবত আপনার প্রথম ধাক্কাতে বেশ ভালো একটা ভোট হয়ে গেছে। এটা ওভারঅল যে দেশের পরিস্থিতি, পরে যখন আমরা 12টার দিকে দেখলাম যে পত্রিকায় যে মাত্র
32%। এটার সাথে মোহাম্মদপুর মিলানো দুপুর যাচ্ছে না। 12টা পর্যন্ত। দুপুর 12টা পর্যন্ত। হ্যাঁ। আমি ধাক্কাটা খাইছি পত্রিকা দেখে, কারণ আমার কাছে মনে হচ্ছে যে মোহাম্মদপুরে যেরকম উৎসব না, কিন্তু আমিও তো মোহাম্মদপুরে ভোট দিয়েছি, কিন্তু আমি যে কেন্দ্রতে ছিলাম সেখানে একটা বিল্ডিং এ প্রায় 6টা বুথ ছিল। একটা বেগম না। এটা কি রোকেয়া যেন? মেমোরিয়াল। রোকেয়া মেমোরিয়াল, হ্যাঁ। তো সেখানে দেখলাম যে আসলে ভোটার উপস্থিতি যথেষ্টই কম। মানে আমি ভোট দিয়েছি 10:30টার দিকে। 10:30 দিকে। আমি আমার বুথের তৃতীয় ভোটার ছিলাম। এখানে আপা আমি একটু যোগ করি, বিবিসি বাংলা সাংবাদিক কাদির কল্লোল, উনি দুপুর 12টা পর্যন্ত বা 11টা পর্যন্ত উনি 3 ঘন্টার একটা পর্যবেক্ষণ দিয়েছেন, যেটা বিবিসি বাংলাতেও এসেছে। উনি ঢাকা শহরের অন্তত 8টা কেন্দ্রে ঘুরেছেন, কিন্তু উনিও যেটা দেখছেন যে বড় কোনো দীর্ঘ লাইন উনি কিন্তু ওই সময় দেখেন নাই। সেক্ষেত্রে একটা জিনিস একটু বলতে চাই যে সেক্ষেত্রে একটা জিনিস একটু শোয়েব মাহমুদ আপনার কাছে একটু জানতে চাই যে আমরা যদি এই উপস্থিতি নিয়ে কথা বলি, সেক্ষেত্রে গ্রামাঞ্চলে বা জেলা শহরে উপস্থিতি যতটা দেখছি আমরা গণমাধ্যমে, রাজধানীতে উপস্থিতি বেশি, এরকম কি দেখা যাচ্ছে? এটার জন্য আমি বললাম না আপা যে আমি যখন ধানমন্ডি মোহাম্মদপুরে, তখন আমি বুঝতেছি না, কারণ ধানমন্ডি মোহাম্মদপুর পুরোপুরি আবাসিক লোকাল এরিয়া কিন্তু প্রতিটা কেন্দ্রে ভিড় আছে। কিন্তু আমি যখন ধরেন ধানমন্ডি মোহাম্মদ, আমি রিক্সা দিয়ে বাসার থেকে আসতে হয়েছে, আমি যখন তেজগাঁর ভিতর দিয়ে ঢুকলাম, মানে ফার্ম গেটের ভিতর দিয়ে ঢুকলাম, বিজ্ঞান কলেজের সামনে ভিড় নেই, এই সাইডে বটমূল্য অরফানেজ ভিড় নাই, কিন্তু টোটাল উল্টা সিনারিও কিন্তু মোহাম্মদপুর লালমাটিয়ায়। মানে আমি তখন বুঝলাম যে আবাসিক এলাকাগুলায়, মানে লোকাল এরিয়ায় ভোটার যে উপস্থিতি এটা বেশি। এদিক থেকে যখন আমি আসতেছি, ভোট কেন্দ্রে প্রায় শুধুমাত্র ইয়ারা বসা, নিরাপত্তা প্রহরী যারা, এরাই বসা, আর কিছু নাই ভোট কেন্দ্রে। সমর্থক কিংবা মানে সমর্থক রাস্তার উল্টা পাশে আছে। যেমন আমি বিজ্ঞান কলেজের যে কেন্দ্রটা, ওটার সামনে আমি দাঁড়াইছি, কারণ আমার ছোটো ভাইয়ের সাথে দেখা হয়েছে, ও হতাশ যে মানে ওর কথা হচ্ছে যে 10টা 10:30 পর্যন্ত মোটামুটি একটা ছিল, রেশিও ছিল, তারপর একটু অফ। ও আশা করতেছে যে, আমার বললো যে আশা করতেছে দুপুরে ভাতের পর, মানে লাঞ্চের পরে হয়তোবা একটু বাড়তে পারে। আমি একটু দুপুর 1টার দিকে আমার এলাকায় একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি আমার বেশ কয়েকজন বন্ধু বান্ধবের কাছ থেকে। সেখানে যেটা তারা বলছেন যে 12টা 1টার দিকে কিছুটা লাইন তারা দেখেছেন। শফিউদ্দিন স্কুল যে এলাকাটায়, মানে আউচপাড়া আমরা যে এলাকাটাকে বলি, ওটা মূলত একটা আবাসিক এলাকা, ওই জায়গাগুলোতে কিছুটা ভোটারের উপস্থিতি আছে। আর এখানে একটা বিষয় আমাকে একজন যেটা জানালেন, সেটা হচ্ছে যে জেনজি যারা ভোটার, আমি বিষয়টা আসতে চাচ্ছিলাম অপু, যে আমরা দেখেছি, আমরা যদি 3টি আন্তর্জাতিক গণমাধ্যম দেখি, বিবিসি, আল জাজিরা এবং সিএনএন, প্রত্যেকেই তাদের যে স্ট্রিমিং দেখাচ্ছে, লাইভ স্ট্রিমিং বলি বা তারা রিপোর্ট যেটি করছে, সেই জায়গায় কিন্তু প্রত্যেকের একটা ট্যাগলাইন হচ্ছে যে জেনজিদের হাতে যে অভ্যুত্থান হলো, তারপরে যে নির্বাচন বাংলাদেশে হচ্ছে, তার অর্থাৎ তারা এটাকে খুব ভীষণভাবে হাইলাইট করছে। সেই জায়গায় বাংলাদেশের নির্বাচনের দিনে তাদের উপস্থিতি কেমন, মানে কতটা হয়েছে? আমি যতক্ষণ কেন্দ্রে ছিলাম ততক্ষণ আমি আসলে জেনজি আমরা যাদেরকে বলছি, মানে আমার বয়সটা হয়তো তাদের চেয়ে একটু বেশি, আমি সেরকম উপস্থিতি পাইনি। কিন্তু আমি যেটা অন্যদের মাধ্যমে জানছি, যারা আসলে ওখানে নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীর হয়ে কাজ করছেন, তাদের যেটা বক্তব্য যে জেনজি যারা আছেন তরুণদের, মানে বিশেষ করে তরুণদের উপস্থিতি সেটা খুবই কম। এবং এখানে তারা আমাকে যেটা একদম সরাসরি যেটা বলছেন যে এরা আসলে ভোট দিতে আসতে চাচ্ছে না বা আসতে চায় না। আমার কাছে মনে হচ্ছে এখানে যে একটা দীর্ঘদিনের অনভ্যস্ততা, যে বিগত আমাদের এখানে, মানে তার তো অনভ্যস্ততা কি, অভ্যাসই তো তৈরি হয় না, অভ্যাসই তৈরি হয় না। এক্স্যাক্টলি। আমরা যদি দেখি যে আমার এখানে ভালো একটা ইলেকশন, আমরা যেহেতু বিভিন্ন জায়গায় ইভেন আমরাও করেছি বিভিন্ন ইলেকশনের অতীতের ফলাফলগুলো 2008 পর্যন্ত আমরা মোটামুটি আমরা করেছি, অন্যান্য গণমাধ্যম করেছে। এরপরে নির্বাচনগুলোকে আমরা আসলে ভাবে ধরছি না। তারপরেও যদি বলি 2014 সালের পরে 12 বছর পর একটা সুষ্ঠু ইলেকশন হয়তো, মানে সরি আমি সুষ্ঠু বলছি না, একটা ইলেকশন হয়তো হতে যাচ্ছে যেখানে মানুষজন ভোট দেওয়ার একটা চেষ্টা করছে। যদিও 2014 সালে যেটা হয়েছে গাজীপুর 2 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেখানে জাহিদ হাসান রাসেল নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের তরফ থেকে। তো ওই যে একটা ধারাবাহিকতার অভাব, বা 2018 সালে যখন ভোটাররা যাচ্ছেন কেন্দ্রে, তারা শুনছেন যে ভোট দেওয়া হয়ে গেছে, 2024 সালে আমরা দেখলাম যে এই যে 2টা নির্বাচনে ভোট দিতে পারলো না, 2024 সালে সেটা আরও ফল করলো, মানে মানুষজন ধরেই নিছে যে নির্বাচন হবে না। সেই অনভ্যস্ততা
এই নতুন ভোটাররা কিভাবে ভোট দিতে হবে, ভোটকে তারা কিভাবে নিচ্ছে, সেই জায়গাটা আমার কাছে মনে হয় জেনজিরা এখনো ভোটের না, প্রতি আমি এই এখানে জায়গায় আমি একটু একটু- শোয়েব আমি ভাইয়ের কাছে একটু আসতে add করি, চাই। হ্যাঁ। না, আমি আপনার কাছেই আসতে চাই, কারণ গণ অভ্যুত্থানের সাথে মানে খুব নিবিড়ভাবে শোয়েব মাহমুদের যোগাযোগ ছিল। তিনি বিভিন্ন মানে নানাভাবে আমরা জানি যে শোয়েব মাহমুদের যোগাযোগ ছিল। শোয়েব মাহমুদ, কেন আপনার কাছে মনে হয় যে জেনজিদের উপস্থিতি কমে গেল? কেন, যেমন পাটোয়ারি বলছেন যে আমার যারা ভোটার তারা তো ঘুমাচ্ছে, দুপুরে পরে উঠবে। আমার ভোটাররা জেনজি। জাস্ট আপা আমি এই কথাটাই বলতে যাচ্ছি যে আমি কিন্তু বললাম যে মোহাম্মদপুর উৎসব মুখর পরিবেশ, আপনিও দেখছেন। আপনি একটু চিন্তা করেন জেনজি আমরা কয়জন পেয়েছি রাস্তায়? আমি খুব রেয়ার, অল্প কিন্তু একটু, খুব হ্যাঁ, রেয়ার। খুব বেশি না। মানে আমি যখন নূরজাহান গার্লস স্কুল কেন্দ্রে যারা আছেন সবাই তো মোটামুটি পরিচিত। যেমন আমি যখন জিজ্ঞেস করলাম পোলিং অফ ইয়ারে, ও বলতেছে ভাই এখনো মনে ঘুম থেকে উঠতে পারেনি। মানে মজা করে বলা হচ্ছে ঘুম থেকে উঠতে পারেনি, কিন্তু মজার বিষয়টা হচ্ছে যে আমি ভোটার উপস্থিতি জেনজি একদম খুব কম পাইছি আমার যে জায়গাগুলোতে। আমি শুধুমাত্র কিশোর স্কুল যে কেন্দ্রটা ওখানে, আমি একটু জানতে চাই কারণটা কি হতে পারে, মানে- কারণ আপনার সাথে তো এদের ভালো যোগাযোগ ছিল। আপা, আমার কাছে এটা কি মনে হয় জানেন, এটা এই মুহূর্তে বলাটা ঠিক হবে কিনা আমি জানি না। ভোট নিয়ে মানুষের ভিতরে অভিহিত একটা ধারাবাহিক কথাটা বললো যে চোদ্দোতে বিনা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। প্রতিদ্বন্দ্বিতায় 153 জন পাস, 18তে মৃত ব্যক্তিরা ভোট দিয়ে গেল, আমার ভোট আমি দিতে পারি নাই। মানুষের মধ্যে যে উৎসাহের যে ভাটাটা ছিল, তারপর ধরেন 2024-এ মানুষ যেতে পারলো না। আমরা কিন্তু ধরেন গত 3 দিন যাবত একটা বিপরীত সিনারিও দেখতে পাচ্ছিলাম। মানে ভোট গ্রহণের আগ পর্যন্ত কি আমরা দেখতে পাচ্ছিলাম যে মানে বাস ট্রাক যে যেভাবে পারতেছে গ্রামে যাচ্ছে, বাড়িতে ফিরে যাচ্ছে, উৎসব মুখের একটা পরিবেশ। আমরা স্টিল না বলছি উৎসব মুখের পরিবেশ, কিন্তু এই যে আমরা যে পরিমাণে মানুষকে গ্রামে যেতে দেখলাম, মানে ভোট দিতে তার এলাকায় যেতে দেখলাম, ঢাকায় উপস্থিতি অনেক কম। না, এলাকা তো আমি যদি সারা বাংলাদেশ হিসাব করি সব জায়গা থেকেই গণমাধ্যমে যে খবর পাওয়া যাচ্ছে উপস্থিতি এখনো অনেক কম, আশানুরূপ না। মানে কম বলবো না, আপা, আশানুরূপ আমি না। কমই বলবো বিকজ অফ যদি আমরা 2008-এ যাই, 8-এ ব্যাক করি, 2008-এ সম্ভবত 84%, 87%। সেইখানে বেলা 12টা, মানে সবসময় কিন্তু আমরা বলি যে ভোটার সবচেয়ে বেশি যায় সকাল 12টার মধ্যে। না, দুই ভাগ্যে যায় আসলে, সকাল 12টার না, মধ্যে যায় কিন্তু- এবং একটা কিন্তু দিনের প্রথম দুপুরে ভাগটা পরে যায়। খুবই বড় ফ্যাক্টর। খুব বড় বড় মানে এটা আসলে নির্ধারণ করে দেয় যে এই ভোট কত নির্বাচনে percent পড়বে। ভোট কত পার্সেন্ট পড়তে পারে বা একটা আশঙ্কা করা যায়। কিন্তু এখন পর্যন্ত যে নির্বাচন কমিশন বলছে যে মোটামুটি প্রায় 33% ভোটার দুপুর 12টা পর্যন্ত। বা ধরলাম এটা হয়তো এখন মানে আবার নির্বাচন কমিশনের তথ্য নিয়েও অনেক, মানে আমি মাঠের সাংবাদিক হিসেবে আমার অভিজ্ঞতা হচ্ছে যে যা দেখবে তা বিশ্বাস না, করবে। আপনি এটাও দেখতে পারেন, আজকে যখন দুপুর 12টার সংবাদটা নির্বাচন ব্রিফিংটা নির্বাচন কমিশন করছে, এর আগে কিন্তু আমরা খবর পাচ্ছিলাম সকাল 11টা পর্যন্ত সব মিলে 15%। 1 ঘন্টায় সেটা কিন্তু প্রায় 17% বেড়ে গেল। একেবারে আমি এই কমের ক্ষেত্রে যেটা বলবো যে জেনজির ভোটটা কম, এই জায়গায় আমি যেটা বলবো যে দুইটা জিনিস হতে পারে। এক, এটা কিন্তু সত্যি যে সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে ভোট নিয়ে মানুষের মধ্যে যে আগ্রহের ভাটাটা ছিল গত 3টা নির্বাচনে, ওইখানে যে এফোর্টটা দিয়ে মানুষের কাছে পৌঁছানোর কথা ছিল, আমরা এখন আর সহজলভ্য মিডিয়া, আমরা ফেসবুক আছে, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে, গভর্নমেন্ট অফিসিয়াল কিংবা ভোটের সাথে জড়িত যে প্রতিষ্ঠানগুলো, আমরা এদের তরফ থেকে যে ভোট দিতে কেন আসবে, কি মানে আমরা ধরেন 2001-এর নির্বাচন, 2001-এর নির্বাচন আমার দেখা শেষ নির্বাচন, বিকজ 8-এর নির্বাচন আমি দেশের বাইরে ছিলাম। আমি 1-এর নির্বাচনেও দেখছি প্রতিটা ভোট মানে প্রতিটা অঞ্চলে অ্যাটলিস্ট নির্বাচন কমিশনের একটা বড় বিলবোর্ড থাকতো। এবার আমরা যেটা দেখলাম শুধুমাত্র গণভোটের ক্ষেত্রে বেশিরভাগ হ্যাঁ, আমি জায়গায় এই প্রসঙ্গটা হ্যাঁ, আসবো। জাস্ট প্রতিটা জায়গায় কিন্তু বিলবোর্ড থাকতো। মানে ভোটের আমেজটা কিন্তু ক্রিয়েট করতে হয়, যার অধীনে নির্বাচনটা হচ্ছে তার দায়িত্ব সেটা। না হলে যেই প্রজন্মের হাত ধরে গণ অভ্যুত্থান হলো, যেই প্রজন্ম 4 কোটি ভোটার, আমরা এখন পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমের থ্রু দিয়ে যা দেখতে পাচ্ছি, জেনজি এখনো ভোট কেন্দ্রে যাচ্ছে না, যায়নি। আচ্ছা, এই যে জেনজি ভোট কেন্দ্রে যাচ্ছে না, এই আপনি যেটা বলছিলেন শোয়েব মাহমুদ, যে এটা কি প্রচারের অভাব? মানে অপু বলল যে আমার তো গণভোট নিয়ে প্রচুর প্রচার হলো, আমার শত শত কোটি টাকা খরচ হলো গণভোটের প্রচারের জন্য। গণভোট আপনি দেখবেন যে আপনি কি ক্লিয়ার যে গণভোটে যে ক্লিয়ারের কথা পড়ে, তাহলে সরকার কি শুধু গণভোটের প্রচার করেছে, নির্বাচনের প্রচার করেনি? মানে দায়িত্ব শুধু সরকারের, রাজনীতিবিদদের না। তারা তো গিয়েছেন মাঠে মাঠে, ঘরে ঘরে, তাহলে কেন নির্বাচনমুখী হলো না প্রজন্ম? ফুটবল ওয়ার্ল্ড কাপটা আয়োজন করে কিন্তু ফিফা মূল দায়িত্বটা হচ্ছে ফুটবল ওয়ার্ল্ড কাপের প্রচারণার, টিমগুলো পার্টিসিপেন্ট,
সে পার্টিসিপেন্ট হিসেবে তার অংশের যে প্রচারণা সে সেটা করতেছে, কিন্তু ওভারঅল যে জুন মাসের 11 তারিখ থেকে ফুটবল ওয়ার্ল্ড কাপের পর্দা নাড়বে, ফুটবল ওয়ার্ল্ড কাপটাকে 202টা দেশে পাঠানো, 202টা দেশকে এটার সাথে এঙ্গেজমেন্ট করানো, এইটার দায়িত্ব কিন্তু আপা হচ্ছে ফিফার। তো এইখানে ফিফার ভূমিকায় ছিল অন্তর্বর্তীকালীন সরকার। তারা শুধুমাত্র ভোটের যে 2টা পোর্শন, একটা পোর্শনকে আমার কাছে মনে হলো যে এটা আমার সন্তান না। না, কিন্তু হ্যাঁ, জাতীয় নির্বাচনটা আমার সন্তান না। আমি আপনাকে একটু প্রশ্নটা করি। ফিফা প্রচারণা করছে, ফিফা ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ডিং করছে মূলত, সেখানে দলগুলো পার্টিসিপেটও করে, দলগুলো কিন্তু নিজেরাই খেলে। কিন্তু এখানে আপনি যদি অন্তর্বর্তী সরকারকে ফিফা বলেন, দলগুলো পার্টিসিপেট করছে কিন্তু দলগুলো কিন্তু খেলছে না, খেলছে কিন্তু জনগণ, মানে জনগণের ভোটে তো দলগুলো আসবে। আমি জাস্ট আয়োজক হিসেবে একটা আয়োজকের যে দায়িত্বটা থাকে সেই দায়িত্বে আমার কাছে মনে হয় আপা যেটা বললো যে আমরা প্রচুর পরিমাণে গণভোটের ক্যাম্পেইন দেখছি, জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন দেখি। আমি এখানে একটু আচ্ছা, উত্তর তো অবশ্যই দিবেন, আপনার কথা বলবেন, তার আগে আমি একটু যোগ করতে চাই আপনার কাছে। সেটা হচ্ছে যে গণভোটের প্রচার হয়েছে, কিন্তু গণভোট নিয়ে কি বিভ্রান্তিও রয়েছে? হ্যাঁ, প্রচুর। আমার মত, আমি যেটা দেখি বা অনেকের সাথে যেটা কথা বলে জানি, আসলেই সেখানে একটা বিভ্রান্তি আছে এবং ভালো ধরনের ফাঁক যেমন আছে। আমরা গণভোটে হ্যাঁ জিতলে কি হবে, না জিতলে কি হবে, এই জায়গাটা আমার কাছে মনে হয় একটা একতরফা ভাবে একটা প্রচারণা আমরা দেখেছি। সো আমার কাছে মনে হয় এটা একটা বড় অসতর্কতার জায়গা, জনগণ কিন্তু বুঝতে পারে না নাতে কি আছে এখন, কারণ আমি একটা পক্ষে কিন্তু ব্ল্যাঙ্ক রাখছি। আরেকটা জায়গা হচ্ছে গণভোটে যে প্রশ্নগুলা জনগণ, আমরা যেটা বিভিন্ন জায়গায় দেখছি যে এতগুলা প্রশ্ন, ওই প্রশ্নগুলোকে 4টা প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা। সো এই জায়গাটা জনগণ একটু কানেক্ট করতে পারে নাই যে আমি আসলে অত ভারী ভারী শব্দ মানুষ বোঝে না। 2 নাম্বার ব্যাপারটা হচ্ছে গণভোটের চিহ্ন। এখন গণভোটে হ্যাঁ উপরে না নিচে, উপরে টিক চিহ্ন দেওয়া, নিচে ক্রস চিহ্ন দেওয়া। আমার যদ্দূর চোখে পড়ছে, আমি অনেকগুলা প্রচারণায় দেখছি যে গণভোটে টিক দিন, এই যে টিক দিন, এই প্রচারণার মধ্যে কিন্তু ক্রসটা নাই, কিন্তু ওখানে কিন্তু আমার টিক দিতে হচ্ছে না, আমি কিন্তু একটা সিল দিচ্ছি, সিল মারছি, এবং কোথাও বলা হয় নাই যে সিল মারবেন, সিল মারবেন। এখন যদি এইভাবে বলা হতো, টেকনিক্যালি আসলে এই জিনিসগুলো করা হয়েছে, যদি এইভাবে বলা, আমি সমকালের একটা খবর দেখছিলাম, সেখানে রাজশাহীর সম্ভবত কোন একজন ভোটার তিনি বলছেন যে আমার কাছে মেলা দলের লোকজন আসছে কিন্তু গণভোটের জন্য কেউ আসে নাই। এখন গণভোটে হ্যাঁ জিতলে কি হবে, না জিতলে কি হবে আমি এটা জানি না, বা গণভোটে হ্যাঁ জিতলে কে আসবে ক্ষমতা, মানে ওনার চিন্তাটা কিন্তু ওই জায়গাতে কোনো আইডিয়াই নেই। সরকার যদি এটা এভাবে চিন্তা করতো যে গণভোটের মার্কাটা টিক চিহ্ন, না ভোটের মার্কাটা ক্রস, এবার আপনি যেটা খুশি বেছে নেন, তাহলে আমার কাছে মনে হয় প্রচারণাটা মানুষের জন্য বোঝাটা আরেকটু সহজ হতো। আমি একেবারে আমার আজকের অভিজ্ঞতা বলি। আমি যখন মমতার ভোট দিতে গেলাম, তা আমার সামনে একদম নিম্ন আয়ের 3জন নারী দাঁড়ানো, এবং তার সাথে হচ্ছে একজন পুরুষ আছেন। তো সেই পুরুষকে উনি জিজ্ঞেস করছেন যে আরেকটা যে কাগজ দিবে সেখানে কি, তো উনি বলে দিল যে ওই যেখানে দেখবা 2টা চিহ্ন আছে, টিক চিহ্ন আছে আর কাটা চিহ্ন আছে, টিক চিহ্নের মধ্যে টিক দিয়ে দিব। না, উনি জিজ্ঞেস করছে ওইটাতে কি করবো, বলো কারণ যেটা রাইট আছে ওটাতে রাইট দিবি, মানে যেহেতু নিশ্চয়ই আত্মীয়। তবে আমি এখানে একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমি আজকে এবং গত কয়েকদিনে নির্বাচনী প্রচারণা, এবং আজকে তো ভোট কেন্দ্রের বাইরে কিন্তু দলগুলার প্রতিনিধি বা কর্মীরা থাকেন, আমি এই জায়গাতে যতগুলা কেন্দ্রের সামনে গিয়েছি ওখানে আমি কোথাও কিন্তু ধানের শীষের কর্মীরা বাদে অন্য কোনো কর্মীদের মার্কা পাইনি। আর নির্বাচনে আমাদের দেশে যেটা কালচার, সেটা হচ্ছে যে একজন মানুষ ভোটার যখন ভোট কেন্দ্রে ঢুকছেন তখনও কিন্তু কর্মীরা তার নিজের একটা মার্কেটিং করেন যে আমার মার্কাটায় ভোট দিয়েন। সেই জায়গাতেও আমি আজকে কিন্তু কোথাও শুনি নাই যে গণভোটটাও একটু দেখেন, মার্কাটা কে কোন দিকে দিচ্ছে এটা পরের বিষয়, গণভোটটাও একটু দেখেন, এটা কিন্তু আমি শুনিনি। এর মানে প্রচারণা আসলে দলগুলোর যে রাজনৈতিক দল হয়ে গেছে, সরকার হচ্ছে তার গণভোট আর রাজনৈতিক দলগুলো তার জাতীয় নির্বাচন। এবং এখানে একটা ঝামেলা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের মোহাম্মদপুরে টোটাল 10 জন নির্বাচন, তার 10 জন। তো মজার বিষয় হচ্ছে যে আমি এই জায়গাটাতে আসতে চাচ্ছিলাম যে 2টি প্রতীক বাদে বাকি প্রতীক কোথায়। আমি সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের এখানে আমাদের এক ছোট ভাই প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী। তো লিটারালি যেটা হচ্ছে আমি ওরা ফোন করছি যে তোর লোকজন কই, মানে আমার ডান সাইডে মামুনুল হক, বাম সাইডে ববি হাজ্জাজ, আমি আর কোন দলের কোন বুথ নাই। তো এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে নির্বাচনে বড় দলগুলো যেগুলো আছে, যারা আছে আগে যেরকম তার আগে একটা কথা বলেন, এইবার প্রথম
অনেক বছর পর, এবার প্রথম মুক্তিযুদ্ধের পর প্রথম স্বাধীন বাংলাদেশে একটা রাজনৈতিক দলবিহীন নির্বাচন হইতেছে। আমার মনে হয় যে এই যে ধরেন 32-33% এইটা এতক্ষণে 55-50 হয়ে যেত যদি সবার অন্তর্ভুক্তিমূলক একটা মানে জায়গা থাকতো। আমি শোয়েবের সাথে অল্প একটা অভিজ্ঞতা যোগ করি। 2024 সালে আমরা বিশ্লেষকরা বলেন যে এটা আমিডামির নির্বাচন। সেই নির্বাচনের অভিজ্ঞতাও যদি আমি বলি, 24 সালের নির্বাচনে আমি যখন সকালবেলা ভোট কেন্দ্রে গেলাম, সেখানে কিন্তু আমি মোটামুটি একটা দর্শক মানে একটা ভোটারের সারি দেখেছি। কিন্তু এই নির্বাচনে সেই জায়গাটা নেই। আমরা যেভাবে বলছি যে আওয়ামী লীগের অনেক ভোটার হয়তো ভোট কেন্দ্রে নাও আসতে পারেন, সেটা হয়তো একটা বড় ফ্যাক্টর হইতে পারে। আর এর আগের নির্বাচনগুলোতে আমরা 24-এর নির্বাচনে আমরা আরেকটা বড় ফ্যাক্টর যেটা দেখি যে একই দলের মধ্যে কিন্তু কে সংসদে যাবেন সেটা নিয়ে একটা প্রতিযোগিতা হচ্ছে। সেই জায়গাতে আসলে দলীয় নেতাকর্মীরা তাদের নিজেদের নেতাদেরকে আসলে জেতাইতে গেছেন, কিন্তু সেই জায়গাটা এবারে আমি উৎসাহটা একটু কম দেখি। জনাব মাহমুদ, আপনার কাছে কি মনে হয় যে যেমন কয়দিন আগে আমাদের পোস্টেই এসেছিলেন একজন অতিথি, তিনি মাসুদ কামাল, তিনি বলছিলেন যে এবারের নির্বাচনটা আমরা আর মামুরা, এবং এরপর আমরা দেখলাম যে আরও অন্যান্য অতিথিরাও বলছেন যে একই সাইডে থাকা দুটি দলের এবার তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, মানুষ তো এখানে আগ্রহ পাচ্ছে না। মানে আপনি আসলে যেহেতু নানা দিক থেকে দেখেন রাজনীতিটাকে, আপনার কাছে কি মনে হয় যে আসলেই তাই আমরা আর মামুরা, কিংবা আসলে নিজেদের মধ্যে আর কতদূর প্রতিদ্বন্দ্বিতা করব? ওনার কাছে এখনো মনে হইতেছে যে 24-এর নির্বাচন যেরকম আওয়ামী লীগের একজন আর আওয়ামী লীগের আরেকটা স্বতন্ত্র, আমরা আর মামুরা। না, আপনি এই জায়গায় কিভাবে ডিফার করছেন বলেন, ওইটা আগে ব্যাখ্যা দেন। আচ্ছা, ডিফারটা করতেছি কারণ এইখানে উনি যেটা বলতে পারতো যে এইখানে সমাজতান্ত্রিক দল নেই, মানে আমরা তো আওয়ামী লীগকে যদি আমরা হিসাব করি না, সোশ্যালিস্ট পার্টি আওয়ামী লীগ, হ্যাঁ, তো সোশ্যালিস্ট কোনো পার্টি নেই। যে বিএনপি আছে, এনসিপি আছে, জামাত আছে, এরা সব রাইট হ্যান্ডেড পার্টি। তাহলে রাইট হ্যান্ডেড পার্টিদের মধ্যে নির্বাচন হচ্ছে, উনি এইটা বললে হইতো। উনি আমরার মামুরা বলে উনি এইটার 24-এর নির্বাচনে নিয়ে যাচ্ছে। 24-এর নির্বাচনে ধরেন না, এইটা ছাড়াও মানে আমি যদি মাসুদ কামাল বাদও দেই, অন্যান্য অতিথিরাও তো অনেকেই বলেছেন, বা আমি গণমাধ্যমে আসলে এই লেখা দেখেছি যে যে এত বছর জোট সঙ্গী ছিল, আমার আন্দোলনের জোট সঙ্গী ছিল, সরকারের জোট ছিল, তাদের মধ্যে এখন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সো এই প্রতিদ্বন্দ্বিতা আসলে যদি এখানে আওয়ামী লীগ উপস্থিত থাকতো মাঠে, তাহলে যে পর্যায়ে হতো, এখন সেটা হচ্ছে না, কারণ এখান থেকে আমাকে বাঁচতে হবে। আমি আসলে একটু লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারটা এখানে দেখি। যেমন আওয়ামী লীগ নাই, আমরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি, তার নির্বাচন করতে একটা বাধা আছে, একটা বিচার প্রক্রিয়ার মধ্যে যাচ্ছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তো এর বাইরে আমরা যদি দেখি যে জাতীয় পার্টি বা আওয়ামী লীগের যারা ওই সময় মিত্ররা ছিলেন, তারা কিন্তু কেউ ব্যান না, কিন্তু জাতীয় পার্টির জন্য কি একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি ছিল? আমরা যদি গত 1.5 বছরে দেখি যে জাতীয় পার্টিকে ব্যান করার দাবি হচ্ছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ বা বিচারের আওতায় আনার দাবি হচ্ছে, নির্বাচন করতে পারবে না হুমকি ধামকি হচ্ছে, সেই জায়গায় জাতীয় পার্টিকে একটা লেভেল প্লেইং ফিল্ড কি দেওয়া হয়েছে? আচ্ছা, এই জায়গায় আমি একটু ডিফার করি, এটা তো এই জায়গায় আমি আপনার সাথে ডিফার করি। যেমন ধরেন এইখানে আপনি যে জাতীয় পার্টির কথা বললেন না, এইটা আপনি এইটার প্রেক্ষিতেই বলি লেভেল প্লেইং ফিল্ড। আপনি কি জানেন যে মোহাম্মদপুরে, আচ্ছা জাতীয় পার্টির মোহাম্মদপুরের হিসাবটা পরে আসি, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে এই বক্তব্যটা কাদের ছিল? জামাত জোটের সর্বপ্রথম, স্টিল নাও নুরুল হক নুরু। আচ্ছা, জামাত জোটে কে আছে? খেলাফত মজলিস মানে মামুনুল হক, রাইট? আমরা এলাকা থেকে কি জানি সেটা পরে মিডিয়ারটা দিয়ে বলি। প্রতিটা পত্রিকায়, প্রতিটা জায়গায় গতকালকে একটা ছবি আসছে, মোহাম্মদপুরের ঢাকা মহানগরের যিনি জাতীয় পার্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা, আমাদের মোহাম্মদপুরের স্থানীয়, মোহাম্মদপুরের আমাদের কমিশনার, হ্যাঁ, সেন্টু ভাই, উনি কিন্তু সাপোর্ট দিচ্ছেন কাকে? জাতীয় পার্টির ফুল ব্যালটটা নিয়ে উনি সাপোর্ট দিতে জামাত জোটকে। আমি এই কথাটা টেনে একটু আনি। দ্য নিউ ইয়র্ক এডিটোরিয়াল, তারা একটা মানে এটা তাদের প্রতিবেদন বলা যায়, তারা নির্বাচনের ফলাফল কেমন হতে পারে এই রকমের ওরা হচ্ছে 4টা প্রেডিকশন করলো। একটা প্রেডিকশন খুবই চমকপ্রদ, যদিও এই প্রেডিকশনে ওরা চান্স দেখছে 20%। সেখানে তারা বলছে যে সরকার যেটা গঠন হতে যাচ্ছে সেটা হতে পারে কোয়ালিশন। সেই কোয়ালিশনটা কীভাবে? ওরা বলছে যে যদিও তার ভোটের কয়েকটা ফ্যাক্টর দেখাইছে, এখন যদি তাদের এই 20% সম্ভাবনাটা কাজে লাগে, তাহলে এই জায়গাতে আসলে ফ্যাক্টর কি জাতীয় পার্টি হবে না? হ্যাঁ, তো আমি তো জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখতে পারিনি, জাতীয় পার্টিকে আমি লেভেল প্লেইং ফিল্ডও দেইনি, কিন্তু ফ্যাক্টর হয়ে যাচ্ছে কিন্তু জাতীয় পার্টি অথবা ইসলামী আন্দোলন। ওখানে বলা হচ্ছে যে
50% চান্স হচ্ছে বিএনপির ক্ষমতায় চলে আসার, 20% চান্স হচ্ছে বিএনপির আসন কমবে কারণ তার বিদ্রোহী প্রার্থী আছে 92টা 79টা আসনে, আর 10% জামাতের পক্ষে তাদের রায় যে জামাত সরকার গঠন করতে পারে। এখন আমার কেন যেন ঘুরে ফিরে মনে হয় যে আমরা যে জরিপগুলা ইদানিং আমরা দেখছি বা লাস্ট কয়েকটা জরিপে দেখছি, বেশিরভাগ জরিপে বিএনপিকে বললে একটা জরিপ কিন্তু আসছে যে জামাত 105টা আসন পাবে, বিএনপি পাবে 101টা। ভোটের পার্সেন্টেজে ওই জরিপে কিন্তু বিএনপি বেশি, তারা বলছে 72টা আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখন এই যে যদি হাড্ডাহাড্ডি লড়াইটা হয় তাহলে ওই জরিপটা তো আমার 20% সম্ভাবনা সেই জায়গার সাথেও মিলে যায়। তো ওই যে গ্রাউন্ড ওয়ার্কটা এরকম যে হইতে পারে, এটা কি আপনার মতে, এই যে এখন আপনি যেটা যে উদাহরণটা দিলেন, আপনার মতে কি পলিটিক্যাল পার্টিগুলো সেটা কখনো চিন্তায় আনছে বা সরকারকে এইসব চিন্তায় আনছে যে আমাকে যে প্রত্যেকটা পার্টির জন্য লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে? দেখেন, আমি একটু আগে একটা কথা বললাম না যে এই যে এবারে নির্বাচনে আমরা যে এখন পর্যন্ত 32 দেখতে পাচ্ছি, কিংবা কেন এখনও কম, দুইটা আমি অপশন দিলাম, মানে দুইটা জিনিসটা আলোচনা করলাম। একটা হচ্ছে সরকারি প্রচারণার অভাব, 1। 2 নম্বর হচ্ছে একটা রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থানের ফলে দেশে নাই, পালাই গেছে, যাদের পুরো এস্টাবলিশমেন্ট নাই এখন, তাদের সকল কিছু বিচারাধীন আছেন, তো তাদের তো একটা সাপোর্টার বেস আছে। আচ্ছা, জাতীয় পার্টি তাদের অ্যালাইন ছিল। জাতীয় পার্টির জন্য আমরা জাতীয় পার্টির ক্ষেত্রে দেখছি যে প্রত্যেকটা দলই এক ধরনের প্রেশার ক্রিয়েট করছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টিকে ইভেন আমরা এটাও দেখছি জাতীয় পার্টির অফিস পড়ায় দেওয়া হয়েছে। আবার আমরা এটাও দেখতেছি যে জাতীয় পার্টি সরাসরি যেই জোটটা তাদের অফিস পড়াইছে, জাতীয় পার্টি তাদেরকেই তাদের ভোট ব্যাংক সহ নিয়ে যাচ্ছে। সেজন্যই বলছিলাম যে নির্বাচন বা রাজনীতি আসলে এমন একটা বিষয়, কিছু নাই। এখন যদি ওই 20% যদি আসলেই হয় তাহলে বাংলাদেশের রাজনীতিটা কোন দিকে যাবে? যে গত 1.5 বছর আপনি যেটা বললেন যে এটা একটা পক্ষ যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে, ওটা আরেকটা পক্ষকে দমানোর যে রাজনীতি, তাদের সাথে কি কোয়ালিশন করতে হবে? সব উত্তর পাওয়া যাবে, কিন্তু ভোটের ফল পেতে পেতে নিশ্চয়ই আমাদের 12 ঘন্টা থেকে 24 ঘন্টা লাগতেই পারে, কিন্তু তারপরে আমরা হয়তো সেটা জেনে যাব। আমরা আশা করছি আবারও আমাদের কথা হবে কিছুক্ষণের মধ্যে। ধন্যবাদ শোয়েব আহমদ, ধন্যবাদ অপু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।